বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শেষ দিন, গায়ে সেই চিরচেনা কালো গাউন, মাথায় টুপি। 4 বছরের পড়াশুনো, রাত জাগা, পরীক্ষার চাপ সব শেষ। আজ উৎসব, আজ সমাবর্তন। আর এই মঞ্চে উঠবেন বিশ্বের অন্যতম ক্ষমতাশালী টেক কোম্পানির প্রধান, গুগলের সিইও সুন্দর পিচাই, যিনি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। স্বপ্নের মতো একটা মুহূর্ত। কিন্তু সুন্দর পিচাই মঞ্চে উঠতেই ঘটে গেল অভূতপূর্ব ঘটনা। 1, 2, 10, 50, 100 একের পর এক ছাত্র উঠে দাঁড়াতে লাগলেন, কালো গাউন পরেই। তাদের হাতে ফিলিস্তিনি পতাকা, মুখে একটাই স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। তারপর তারা পিঠ ঘুরিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন। না, এটা কোনো মামুলি রাস্তার বিক্ষোভ নয়, এটা বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 135তম সমাবর্তন। তারিখটা 15ই জুন 2026। পরদিন বিশ্বের সব বড় সংবাদপত্রে বের হলো খবরটা। কিন্তু কেন? গুগলের সিইও কি করেছেন যে তার মুখের উপর পিঠ ঘুরিয়ে চলে যায় 200 ছাত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে চলে যেতে হবে 2021 সালে একটা গোপন চুক্তির কাছে, যার নাম প্রজেক্ট নিম্বাস। আজকের এই এপিসোডে আপনাদের সামনে আনবো সেই প্রকল্পের চাঞ্চল্য খবর, যা আপনাকে চমকে দেবে। ভিডিওটি পুরোটা দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। কারণ ধামাধরা গদি মিডিয়া এই খবর এবং তার বিশ্লেষণ আপনাদের কাছে কখনোই নিয়ে আসবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। করোনার ধাক্কায় তখন পুরো বিশ্ব টলমল করছে। সেই সময় ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় একটি ঘোষণা করল। ইসরায়েল জানালো তারা গুগল এবং অ্যামাজনের সঙ্গে একটা চুক্তি করেছে, $1.2 বিলিয়ন চুক্তি। এর উদ্দেশ্য ইসরায়েলের সরকারি সংস্থাগুলোকে ক্লাউড কম্পিউটিং পরিষেবা দেওয়া, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। এই চুক্তির নাম রাখা হয়েছে প্রজেক্ট নিম্বাস। নিম্বাস মানে ঝড়ের মেঘ। কিন্তু এই মেঘের ভিতর কি তুফান লুকানো ছিল সেটা বুঝতে বিশ্বের আরও কয়েক বছর লেগে গেল। এই চুক্তি অনুযায়ী ইসরায়েলের মাটিতে স্থানীয় ক্লাউড ডেটা সেন্টার তৈরি করা হবে, যাতে ইসরায়েলের তথ্য ইসরায়েলের সীমানার মধ্যেই থাকে। আর এটা করা হবে কঠোর নিরাপত্তা নির্দেশিকা মেনেই। শুনতে বেশ নিরীহ লাগছে, কিন্তু গল্পের আসল টুইস্ট তো অন্য জায়গায়। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় 2021 সালের এপ্রিলে ঘোষণা করেছিল এই চুক্তিটি সরকার, প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং অন্যদের জন্য একটা টোটাল ক্লাউড সমাধান নিয়ে আসবে। প্রতিরক্ষা প্রতিষ্ঠান মানে কি? মানে ইসরায়েলের সেনাবাহিনী। আর এখান থেকেই শুরু হয় প্রশ্ন, আর সেখান থেকেই জন্ম নেয় বিতর্ক। আসুন বিষয়টা খুব সহজ করে বুঝি এই মেঘের ভেতর কি তুফান লুকিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন প্রজেক্ট নিম্বাস শুধু ফাইল সংরক্ষণের জায়গা নয়। 2022 সালে প্রকাশিত গুগলের নথি থেকেই জানা যায় ইসরায়েলকে দেওয়া গুগল ক্লাউড পরিষেবার মধ্যে রয়েছে এআই চালিত ফেস ডিটেকশন, স্বয়ংক্রিয় ছবির শ্রেণীবিন্যাস এবং অবজেক্ট ট্র্যাকিং। সহজ ভাষায় বলতে গেলে এই প্রযুক্তি দিয়ে কোনো মানুষের মুখ দেখে তাকে চিনে ফেলা যায়, তার গতিবিধি অনুসরণ করা যায় এবং ছবি বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা যায়। গাজার মতো জায়গায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ কার্যত ঘেরাওয়ের মধ্যে বাস করছেন, সেখানে এই প্রযুক্তির অর্থ কি? খুব সংক্ষেপে একটু জানিয়ে রাখি। 1, মুখ চিনে মানুষ খোঁজা বা ফেসিয়াল রিকগনিশন, মানে সবার তথ্য সেকেন্ডের মধ্যে বের করা সম্ভব। 2, বোমার লক্ষ্য নির্ধারণ বা এআই টার্গেটিং। ইসরায়েলি সেনাবাহিনী গসপেল এবং ল্যাভেন্ডার নামের এআই টার্গেটিং সিস্টেম ব্যবহার করে। ক্লাউড কম্পিউটিং শক্তি ব্যবহার করে এই সিস্টেমে প্রতিদিন শত শত টার্গেট তৈরি করা সম্ভব, যার মধ্যে বেসামরিক মানুষও থাকতে পারেন। 3, গণ নজরদারি বা মাস সার্ভিলেন্স। লক্ষ লক্ষ মানুষের ফোন রেকর্ড,
অবস্থান, যোগাযোগ একসাথে বিশ্লেষণ করা সম্ভব। কে কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সবকিছু এতে ট্র্যাক করা সম্ভব। এটা কতটা ভয়ঙ্কর তা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। আর এটা যে শুধু ইসরায়েলেই ব্যবহার করা হবে তারও কোনো নিশ্চয়তা নেই। যে কোনো ফ্যাসিস্ট সরকারই এর সাহায্য নিতে পারে। এই প্রযুক্তিগুলো আলাদা আলাদাভাবেও বিপজ্জনক, কিন্তু গুগল ক্লাউডের মতো বিশ্বমানের পরিকাঠামো পেলে ইসরায়েল এগুলো একসাথে আরও দ্রুত গতিতে এবং অনেক বড় পরিসরে ব্যবহার করতে পারে, যেটা আগে সম্ভব ছিল না। কিন্তু 2024 সালে এই চুক্তির একটা কপি ফাঁস হয়ে গেল। আর এখান থেকেই নিশ্চিত হওয়া গেল যে ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই এ কাজ করে চলেছে অত্যন্ত গোপনে। আর এরপরেই বিশ্বের অনেক বিশেষজ্ঞই এতে আটকে উঠলেন, প্রতিবাদও শুরু হলো। চাপে পড়ে গুগল অবশ্য বারবার দাবি করে এসেছে এই চুক্তি সামরিক বা গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য নয়, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। এরপরেই 2025 সালের মে মাসে একটি বিস্ফোরক প্রতিবেদন বের হয় আমেরিকার অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টে। তারা কি লিখল জানলে অবাক হয়ে যাবেন। এই প্রতিবেদনে বলা হলো, চুক্তিতে স্বাক্ষর করার আগেই গুগল জানতো যে ইসরায়েল এবং তার সেনাবাহিনী এই ক্লাউড প্রযুক্তি দিয়ে কি কাজ করবে, আর এটা নিয়ন্ত্রণ করা গুগলের পক্ষে আর সম্ভব হবে না। ওই প্রতিবেদনে গুগলের একটা হিসেবও দেওয়া হয়েছিল। দেখানো হয়েছিল ইসরায়েলে একটি ক্লাউড ডেটা সেন্টার স্থাপন থেকে 2023 থেকে 2027 সালের মধ্যে গুগল মোট $3.3 বিলিয়ন আয় করবে। অর্থাৎ গুগল জানতো, তারপরেও তারা স্বাক্ষর করলো এই চুক্তিতে, কারণ টাকার পরিমাণটা ছিল আকাশ ছোঁয়া। আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে +972 ম্যাগাজিন, লোকাল কল এবং দ্য গার্ডিয়ানের একটি যৌথ অনুসন্ধানে। গুগল এবং অ্যামাজন চুক্তির এমন শর্তে রাজি হয়েছে যেখানে ইসরায়েল তাদের পণ্য ব্যবহারে যে কোনো বিধিনিষেধ প্রত্যাখ্যান করতে পারবে, এমনকি যদি সেই ব্যবহার কোম্পানির নিজস্ব নীতি লঙ্ঘনও করে তাতেও তারা আটকাতে পারবে না। ফাঁস হওয়া নথি অনুযায়ী ইসরায়েল চেয়েছিল যদি কোনো বিদেশি আদালত ইসরায়েলের তথ্য হস্তান্তরের নির্দেশ দেয় তাহলে গুগল এবং আমাজন গোপনে ইসরায়েলকে সেটা জানিয়ে দেবে। সহজ কথায় এর মানে কি? মানে গুগল কি আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে ইসরায়েলের হয়ে গোয়েন্দার ভূমিকা পালন করতে রাজি হয়েছিল? কিন্তু এর মধ্যে গাজায় কি হলো? অক্টোবর 2023 ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করলো। আর তখন থেকেই প্রজেক্ট নিম্বাস নিয়ে প্রশ্নগুলো আরো তীব্র হতে থাকলো। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় জাতিসংঘের তদন্তকারীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তোলেন। তারা বলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ডেটা বিশ্লেষণ এবং নজরদারির জন্য উন্নত ক্লাউড কম্পিউটিংয়ের উপরে ব্যাপকভাবে নির্ভর করছে। আর এর মধ্যে এসে গেল একটা বড় স্বীকারোক্তি। সেটা কি? ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের প্রধান 2024 সালের ফেব্রুয়ারিতে একটি কনফারেন্সে ঘোষণা করেন নিম্বাস পাবলিক ক্লাউডের জন্য যুদ্ধক্ষেত্রে এক অসাধারণ ঘটনা ঘটছে, আর এটা ইসরায়েলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানে ঝুলি থেকে বিড়ালটা এবার বেরিয়ে পড়ল। আর এরপরেই গুগলের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে বিশ্বজুড়ে। আর অবাক করা তথ্য কি জানেন? শুধু বাইরের অসংখ্য মানুষই নন, গুগলের ভেতরের মানে তাদের কর্মীরাও প্রতিবাদ শুরু করলেন। নো টেক ফর অ্যাপার্থেইড এই নামে একটি আন্দোলন শুরু হলো গুগলের কর্মীদের মধ্যেই। তাদের দাবি একটাই, প্রজেক্ট নিম্বাস বাতিল করো। আন্দোলনকারীদের তথ্য অনুযায়ী এই প্রতিবাদ গোষ্ঠীতে 200-রও বেশি গুগল কর্মী সরাসরি রয়েছেন, আরও শত শত কর্মী তাদের এই প্রতিবাদের পেছনে রয়েছেন। 2024 সালের এপ্রিল মাসে এই আন্দোলন চরম রূপ নিল। নিউ ইয়র্ক এবং সানিভেলের গুগল অফিসে একযোগে ধর্নায় বসলেন কর্মীরা। টানা 10 ঘন্টার বিক্ষোভ। গুগল পুলিশ ডাকলো, নিজেদের কর্মীদের গ্রেপ্তার করালো। 9 জন কর্মী গ্রেপ্তার হলেন। পরদিন গুগল 30 জন কর্মীকে বরখাস্ত করল।
তারপর আরও 20 জনকে ছাঁটাই করা হলো, যাদের অনেকেই বিক্ষোভে সরাসরি অংশও নেননি। কর্মীরা সুন্দর পিচাইকে সরাসরি গাজা থেকে মুনাফা লুট নেওয়ালা মানুষ বলতে লাগলেন। নো টেক ফর অ্যাপারথাইডের বিবৃতিতে বলা হলো, গুগল তার $1.2 বিলিয়ন ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিকে নিজেদের কর্মীর চেয়েও বেশি গুরুত্ব দেয়। এবার আপনাদের জানাবো গুগলের কথাও। তারা এই নিয়ে কি যুক্তি দিয়েছে এবং তার ফাঁক ফোকরগুলো ঠিক কোথায়। গুগলের বক্তব্য, নিম্বাস চুক্তি অস্ত্র বা গোয়েন্দা পরিষেবার সঙ্গে সম্পর্কিত অত্যন্ত সংবেদনশীল শ্রেণীবদ্ধ বা সামরিক কাজের জন্যই নয়। কিন্তু বাস্তবে কি হচ্ছে? ইসরায়েলের সামরিক কর্মকর্তা নিজেই বলছেন এই প্রযুক্তি যুদ্ধে অসাধারণ কাজে আসছে। গুগলের আভ্যন্তরীণ নথিতে লেখা রয়েছে এই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে তা তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই চুক্তির শর্তে লেখা আছে, ইসরায়েল যদি গুগলের নিজস্ব নীতি লঙ্ঘন করেও ব্যবহার করে, গুগল তাতে বাধা দিতে পারবে না। তাহলে গুগলের দাবিটা কতটা বিশ্বাসযোগ্য? আবার আমরা ফিরে আসি স্ট্যানফোর্ডের মঞ্চে। স্ট্যানফোর্ড স্টেডিয়ামে 6,000 স্নাতক, তাদের পরিবার, আনন্দ, হাসি, ফটো তোলা। এর মধ্যে সুন্দর পিচাইকে যখন পরিচয় করিয়ে দেওয়া হলো, ছাত্ররা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, ফিলিস্তিনি পতাকা নাড়তে লাগলেন, বাঁশি বাজালেন এবং স্লোগান দিতে লাগলেন। অনেকে সংহতির প্রতীক হিসেবে কেফিএফ করেছিলেন। এই ওয়াকআউটের আয়োজন করেছিল স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের স্ট্যানফোর্ড শাখা। স্ট্যানফোর্ড ডেইলির প্রতিবেদনে বলা হয়, 6,000 স্নাতকের মধ্যে প্রায় 200 জন ভাষণের সময় স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। পিচাই অবশ্য থামলেন না, তিনি তার ভাষণ চালিয়ে গেলেন। যারা বেরিয়ে গেলেন তারা স্টেডিয়ামের পাশেই একটি স্টেডিয়ামে গিয়ে জড়ো হলেন। সেখানে আয়োজন হলো পিপলস কমেন্সমেন্ট নামে একটি জনগণের সমাবর্তন। সেখানে বক্তৃতা দিলেন মোহাম্মদ খালিল, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেই বিক্ষোভকারী যাকে 2025 সালে আমেরিকার আইস গ্রেপ্তার করেছিল। খলিল বললেন, 1 বছর আগে যখন আমার সহপাঠীরা মঞ্চে উঠছিল তখন আমি জেলে ছিলাম। আমার অপরাধ ছিল গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং চুপ থাকতে অস্বীকার করা। তারপর তিনি বললেন, যখন আরাম এবং বিবেকের মধ্যে বেছে নেওয়ার সময় আসবে তখন বিবেককেই বেছে নিও। কিন্তু এটা কি শুধু গাজার প্রশ্ন ছিল? না, বিক্ষোভের আরেকটা কারণ ছিল আইস। আইস হলো আমেরিকার অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ অভিযানের হাতিয়ার। ছাত্রদের বিক্ষোভের আরেকটা লক্ষ্য ছিল আইসের সঙ্গে গুগলের সম্পর্ক। অভিযোগ, গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে অভিবাসীদের উপর নজরদারি করা হচ্ছে। অর্থাৎ এটা শুধু মধ্যপ্রাচ্যেরই প্রশ্ন নয়, এটা আমেরিকার মাটিতেও মানুষকে ট্র্যাক করার প্রশ্ন। এই বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তেই সিলিকন ভ্যালিও প্রতিক্রিয়া জানালো। ব্যবসায়ী মহল থেকে তীব্র সমালোচনা এলো। ধনকুবের উদ্যোক্তা বিনোদ খোসলা এক্সে পোস্ট করলেন, এই বিক্ষোভ পক্ষপাত দুষ্ট, নির্বোধ এবং স্বল্প দৃষ্টির এবং অত্যন্ত স্বার্থপর। তিনি বলেন, ছাত্ররা বিশ্বের 3 বিলিয়ন দরিদ্র মানুষকে উপেক্ষা করছে যারা এআই থেকে উপকৃত হতে পারত। কিন্তু ছাত্ররাও কম যান না। তাদের প্রশ্ন, যে এআই দরিদ্র মানুষকে সাহায্য করবে বলে বলা হচ্ছে, সেই একই এআই দিয়ে মানুষের মুখ চেনা হচ্ছে, বোমার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, এটা কিরকম উন্নয়ন? স্ট্যানফোর্ডের ছাত্ররা কালো গাউন পরে যে প্রশ্নটা তুললেন, সেটা আসলে আমাদের সময়ের সবচেয়ে বড় নৈতিক প্রশ্নগুলির একটি। এআই এর যুগে একটা অ্যালগোরিদম যখন লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে, প্রযুক্তির নির্মাতারা কি তখন নিজেদের দায় থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন? স্ট্যানফোর্ডের ওই ছাত্ররা বলছে, না, পারেন না। আপনি এ ব্যাপারে কি বলেন? অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।